প্রযুক্তি কিংবা কম্পিউটিং ডিভাইসের সাথে সম্পর্কযুক্ত এমন কাউকে পাওয়া যাবে না যে কিনা অ্যাডোবির নাম শোনেনি। মহল্লার ছোট কম্পিউটারের দোকান থেকে শুরু করে বিশাল যত স্টুডিও, সবখানেই অ্যাডোবির সফটওয়্যার যেন অত্যাবশ্যক। ফটোশপ থেকে শুরু করে পিডিএফ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো সহ অ্যাডোবির নানা রকম সফটওয়্যার দিয়ে টেক ইন্ডাস্ট্রির একটি বিশাল অংশ পরিচালিত হচ্ছে। আজ অ্যাডোবির হেডকোয়ার্টারের পরিমাণ 9,80,953 বর্গফুট হলেও শুরুটা হয়েছিল একটি সাধারণ গ্যারেজ থেকে। 1982 সালের ডিসেম্বরে জন ওয়ার্নক এবং চার্লস গেস্কির হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে অ্যাডোবি ইনকর্প। পূর্বে তারা দুজনেই কাজ করতেন জেরক্স পার্ক কোম্পানিতে। অনেকের কাছে জেরক্স পার্ক নামটি পরিচিত লাগতে পারে, কারণ হচ্ছে এরাই প্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আবিষ্কার এবং আধুনিক মডার্ন কম্পিউটারের নকশা প্রণয়ন করে। জন এবং গেস্কি একটি কি প্রিন্টিং প্রযুক্তির উদ্ভাবন করেন এবং এ সম্পর্কে জেরক্সকে অবগত করেন, কিন্তু জেরক্স তাদের এই প্রযুক্তির পাত্তা না দিলে তারা কোম্পানি থেকে বের হয়ে যায় এবং অ্যাডোবি প্রতিষ্ঠা করেন। অনেকের প্রশ্ন জাগতে পারে, কোম্পানিটির নাম অ্যাডোবি হলো কিভাবে? এর উত্তর অনেকটা সরলই বলা যায়। জনের বাসার পেছনে একটি নালা ছিল যার নাম ছিল অ্যাডোবি, সেখান থেকেই এই নাম। অ্যাডোবির লোগো ডিজাইন করেছিলেন জনের স্ত্রী মার্বা ওয়ার্নক। ওয়ার্নক এবং গেস্কি তাদের প্রিন্টিং প্রযুক্তির নাম দিয়েছিলেন পোস্ট স্ক্রিপ্ট, যা এখন পর্যন্ত প্রিন্টারের প্রিন্টিং স্ট্যান্ডার্ড। তবে এটি ছিল একটি বিশাল সৃষ্টি। তখনকার দিনে প্রচলিত ছিল ডট ম্যাট্রিক্স প্রিন্টার। সাধারণত ক্যালকুলেটরের স্ক্রিনে যেমন লেখা দেখা যায় অনেকটা তেমনই প্রিন্ট হতো এই প্রিন্টারগুলো দিয়ে। ডট ম্যাট্রিক্সের বড় সীমাবদ্ধতার মাঝে ছিল টাইপোগ্রাফি। যেহেতু সবকিছু প্রিন্ট হতো ছোট ডটের সমন্বয়ে, এ কারণে প্রিন্ট করার পর ছবি অনেকটা আজকের যুগের লো রেজুলেশন ছবির মতো পিক্সেলেটেড বা ফেটে গিয়েছে বলে মনে হতো। এসব সমস্যার সমাধান করতে চলে আসে লেজার প্রিন্টার, যা চালিত করার জন্য সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হতো পোস্ট স্ক্রিপ্ট প্রযুক্তি। এই প্রিন্টারগুলো প্রিন্টিং দুনিয়াকে বদলে দিল। মানুষ প্রথমবারের মতো পরিষ্কার এবং পুঙ্খানুপুঙ্খভাবে প্রিন্ট করতে সক্ষম হলো। তবে তখন হাতে গোনা কিছু মানুষ ছাড়া কেউ কম্পিউটার গ্রাফিক্সের কাজ তেমন করতো না, এবং এর ফলে ওয়ার্নিক গেস্কিকে অসংখ্যবার শুনতে হয়েছে যে তারা ভুল পথে হাঁটছে। তবে তারা এসব কান ঝেড়ে ফেলে দিয়েছিলেন এবং এর কিছুদিন পরে স্টিভ জবস অ্যাডোবিকে কিনতে আগ্রহ প্রকাশ করেন। 1982 সালে $5 মিলিয়ন বিনিময়ে স্টিভ জবস অ্যাডোবিকে কিনতে চাইলে জন এবং চার্লস তার অফার প্রত্যাখ্যান করেন, কিন্তু বিনিয়োগকারীরা তাদের দুজনকে স্টিভ জবসের সাথে একটি সুরাহা করার তাগিদ দেন এবং পরবর্তীতে স্টিভ জবস কোম্পানিটির 19% শেয়ার কিনে নেন। স্টিভ জবস পোস্ট স্ক্রিপ্টের 5 বছরের লাইসেন্স প্রথমেই কিনে নিয়েছিলেন। এই ডিলের ফলে অ্যাডোবি প্রতিষ্ঠার প্রথম বছরেই মুনাফার মুখ দেখে, যা সিলিকন ভ্যালির ইতিহাসে কোনো কোম্পানির প্রথম। 1985 সাল থেকে অ্যাপল তাদের লেজার প্রিন্টারগুলোতে পোস্ট স্ক্রিপ্ট ব্যবহার শুরু করে। পোস্ট স্ক্রিপ্টের পূর্বে ডিজিটাল প্রকাশনীগুলো ফটো টাইপসেটার নামক এক প্রযুক্তিতে চলত, যা ছিল অত্যন্ত ব্যয়বহুল একটি প্রক্রিয়া। এই ফটো টাইপসেটারগুলো তৈরি করত সেই জেরক্স কোম্পানি। ধারণা করা হয় এজন্যই তারা পোস্ট স্ক্রিপ্টের ধারণাটি নিতে চাননি। স্টিভ জবস ম্যাকিনটস এবং পোস্ট স্ক্রিপ্ট দিয়ে পাবলিশিং ইন্ডাস্ট্রিকেই বদলে ফেলেন। 30 বছরেরও বেশি সময় ধরে চলে আসা ফটো টাইপসেটার প্রযুক্তি 2 বছরের মধ্যে পোস্ট স্ক্রিপ্ট দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। 1987 সালে অ্যাপলের ম্যাকিনটসের জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে অ্যাডোবি সফটওয়্যার জগতে প্রবেশ করে। এটি পোস্ট স্ক্রিপ্টের জনপ্রিয়তারও ত্বরান্বিত করে। একই বছর জন এবং থমাস নোল এই দুই ভাই ফটোশপ তৈরির কাজ শুরু করে। থমাস তখন মিশিগান বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডিরত শিক্ষার্থী। সে সময় ম্যাকিনটসে গ্রে স্কেল ছবি প্রদর্শন করার জন্য তিনি একটি প্রোগ্রাম লিখছিলেন। ভাই জন এই প্রোগ্রাম দেখে বললেন তিনি যেন এটিকে একটি ফটো এডিটিং সফটওয়্যারের রূপ দেন। ভাইয়ের কথা শুনে 1988 সালে পড়াশোনা থেকে 6 মাসের ছুটি নিয়ে ভাইয়ের সাথে সফটওয়্যার তৈরিতে লেগে পড়েন। সফটওয়্যারটির নাম তারা প্রথমে ইমেজ প্রো দেওয়ার কথা চিন্তা করলেও পরবর্তীতে ফটোশপ নাম দেন। এ সময়ের মাঝেই জন অ্যাপল ও অ্যাডোবিকে তাদের তৈরি সফটওয়্যারটি দেখান। তারা এটি অত্যন্ত পছন্দ করেন এবং অ্যাডোবি সফটওয়্যারটি বিক্রির জন্য জন এবং থমাসের থেকে তা লাইসেন্স করে নেয়। 1990 সালের 19 ফেব্রুয়ারি শুধুমাত্র ম্যাকিনটসের জন্য অ্যাডোবি ফটোশপ উন্মুক্ত করা হয়। শীঘ্রই এটি প্রচুর জনপ্রিয়তা লাভ করে এবং রঙিন ছবি এডিটিংয়ের প্রধান ক্ষেত্র হয়ে দাঁড়ায়। এটি ছিল তৎকালীন সময়ে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। যখন ফটোশপ 1.0 রিলিজ করা হয় তখন সাধারণ একটি ছবি এডিট করিয়ে নেওয়ার মূল্য ছিল
প্রায় $300 প্রতি ঘন্টা। তবে ফটোশপের দামও নেহাত কম ছিল না, প্রতি কপি লাইসেন্সের মূল্য ছিল $895। তবে সেটি ছিল আজীবনের জন্য, অর্থাৎ একবার কিনলে যত খুশি ইচ্ছা ব্যবহার করা যাবে, যার ফলে এটি ছিল ডিজিটাল ইমেজ ইন্ডাস্ট্রিতে একটি বৈপ্লবিক পরিবর্তন। 1991 সালে জন ওয়ার্নক একটি ডকুমেন্ট ব্যবস্থা চালু করেন, যা পরবর্তীতে পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হিসেবে প্রচলিত হয়। এই ফরম্যাট তৈরির উদ্দেশ্য ছিল ইন্টারনেটের মাধ্যমে যেন সহজেই ফাইল আদান প্রদান, দেখা এবং প্রিন্ট করা যায়। 2 বছর পর পিডিএফ পড়া এবং ব্যবহারের জন্য অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার চালু করা হয়, তবে বর্তমানে ফ্রি হলেও তখন এটির মূল্য ছিল $50। 2008 সালে এটি সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফ্রি না হওয়ায় পিডিএফ এর জনপ্রিয়তার হার খানিকটা ধীরগতির ছিল। এভাবে অ্যাডোবির সফলতার হার যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, তেমন তৈরি হচ্ছিল শত্রুতাও। 1992 সালের 26শে মে সকালবেলা ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অ্যাডোবির পার্কিং গ্যারেজে গাড়ি থেকে নামতেই 2 জন সন্ত্রাসী চার্লসের দিকে বন্দুক তাক করে তাকে কিডন্যাপ করে। তারা তাকে এবং তার পরিবারকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। দুপুর 12:30-এর দিকে কিডন্যাপাররা তার স্ত্রী ন্যানকে ফোন করে জানায় যে তার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে $6,50,000 দাবি করে। তিনি তা দিতে না চাইলে কিংবা পুলিশে খবর দিলে তার স্বামীকে হত্যা করে তার বাড়ির সামনে রেখে আসা হবে বলে হুমকি দেয় কিডন্যাপাররা। এরপর চার্লসের স্ত্রী ন্যান একটি পাবলিক টেলিফোন থেকে জনকে ফোন করে কিডন্যাপ সম্পর্কে জানান এবং সতর্ক করেন। জন এই খবর শোনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তার স্ত্রী মার্ভার সাথে কথা বলেন। মার্ভা এফবিআইকে জানানোর মতামত দেন, কিন্তু জন তাতে দ্বিমত পোষণ করেন। জন এবং চার্লস দুজনে অনেক ভালো বন্ধু ছিলেন, তাই চার্লসের কোনো ক্ষতি হবে এমন কোনো সিদ্ধান্ত তিনি নিতে চাচ্ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত তাদের এফবিআই এর শরণাপন্ন হতে হয়েছিল। টানা 4 দিন এফবিআই এর সাথে আলাপ আলোচনা করে তারা একটি পরিকল্পনায় স্থির হন। চার্লসের কন্যা ক্যাথির উপর কিডন্যাপারদের সাথে আলোচনা করার দায়িত্ব পড়ে। তিনি একটি বুলেট প্রুফ ভেস্ট পরে মুক্তিপণ নিয়ে কিডন্যাপারদের উদ্দেশ্যে রওনা হন এবং তার গাড়িতে লুকায়িত থাকে একজন এফবিআই এজেন্ট ও পেছনে কয়েকটি আন্ডার কভার গাড়ি। অবশেষে এই অভিযানের মাধ্যমে 4 দিন পর 31শে মে চার্লসকে উদ্ধার করা হয়। 25 এবং 26 বছর বয়সী সেই 2 কিডন্যাপারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। ভয়ানক এই ঘটনার পরেও চার্লস এবং তার পরিবার আগের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে থাকেন, কোনো অতিরিক্ত সুরক্ষা কিংবা বডিগার্ড নেননি। এতে চার্লসের সাহসী মানসিকতার পরিচয় পাওয়া যায়। 1993 সালে উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্যও ফটোশপ চালু করে অ্যাডোবি। এর ফলে ডিজিটাল ইমেজ এডিটিং এর পুরো বাজারই অ্যাডোবির কাছে চলে যায়। ফটোশপের পর অ্যাডোবির পরবর্তী নিশানা তৈরি হয় ভিডিওর উপর। 1991 সালে ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার চালু করে, যা 2003 সালে নাম পরিবর্তন করে প্রিমিয়ার প্রো রাখা হয়। বর্তমানে সাধারণ কন্টেন্ট ভিডিও থেকে শুরু করে $1,000,000 সিনেমাও এডিট করা হয় প্রিমিয়ার প্রো দিয়ে। পরবর্তী সালগুলোতে অ্যাডোবি উল্লেখযোগ্য হারে বিভিন্ন সফটওয়্যার অধিগ্রহণ করতে থাকে। এর মাঝে রয়েছে আফটার ইফেক্টস, কুল এডিট প্রো যা বর্তমানে অ্যাডোবি এডিশন, এবং তাদের প্রতিদ্বন্দ্বী ম্যাক্রোমিডিয়া। ফ্ল্যাশ নিয়ে পরবর্তীতে অ্যাপলের সাথে অ্যাডোবির বিতর্কের সৃষ্টি হয়। স্টিভ জবস তার আইফোনে ফ্ল্যাশ ব্যবহারে অনিচ্ছা প্রকাশ করেন। 2010 এপ্রিলে একটি লেখায় তিনি ফ্ল্যাশের খারাপ দিকগুলো তুলে ধরেন এবং শেষ পর্যন্ত তারই জয় হয়। পরবর্তী সালে মোবাইল ডিভাইসগুলোতে ফ্ল্যাশের সাপোর্ট বন্ধ করে দেয়া হয়। 2012 সালে অ্যাডোবি একটি হ্যাকের সম্মুখীন হয়, যার ফলে প্রায় 38 মিলিয়ন ব্যবহারকারীর তথ্য ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। এ ঘটনা নিয়ে মামলার সম্মুখীনও তাদের হতে হয়েছে, যা কোম্পানিটির সার্বিক চিত্রের উপর একটি খারাপ ছায়া ফেলে। কিন্তু এসব সত্ত্বেও অ্যাডোবির মুনাফা বৃদ্ধির হার ছিল চোখে পড়ার মতো। অ্যাডোবিকে নিয়ে মানুষের প্রচুর সমালোচনাও রয়েছে, বিশেষ করে তাদের পণ্যের দাম নিয়ে, যা বিভিন্ন দেশে কাঙ্ক্ষিত মূল্যের চেয়েও অধিক হারে বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। 2009 সালে চার্লস ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি পদক জেতেন এবং 2010 সালে চার্লস এবং জন উভয়েই মার্কনি প্রাইজ জেতেন, যা তথ্য প্রযুক্তিতে অবদানের জন্য সবচেয়ে বড় সম্মান হিসেবে বিবেচিত। তাদের অবদান শুধু মানুষের জীবন সহজই করেনি, সৃষ্টি করেছে নতুন সম্ভাবনারও। নানা তর্ক সমালোচনা থাকলেও অ্যাডোবি যে মানুষের জীবন বদলে দিয়েছে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই।